প্রথমেই দেখে নিতে চাই আজকের পত্রিকার পাতার প্রধান শিরোনামগুলো কি রয়েছে। প্রথমেই হাতে রয়েছে দৈনিক প্রথম আলো বলছে অজ্ঞাত আন্দোলনকারীদের নামে আরও 11 মামলা এবং সবকটি মামলায় শাহবাগ থানায় হয়েছে। 9টি মামলার বাদী পুলিশ আর 2টি মামলার বাদী ছাত্রলীগের 2 জন নেতা। এখানে যে ছবিটি দেখা যাচ্ছে সেটি যখন পুলিশ ভ্যানে করে এই আসামিদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, ছেলে শেখ ফরিদকে প্রিজন ভ্যানে দেখে কান্নায় ভেঙে পড়েন মা নূরজাহান বেগম এবং মঙ্গলবার গোলাপবাগের মাঠে খেলার সময় উচ্চ মাধ্যমিক পড়ুয়া ফরিদকে নাশকতার মামলায় গ্রেফতার করে যাত্রাবাড়ি থানা পুলিশ। বাসার ছাদে বাবার কোলে ঢলে পড়ে ছোট্ট মেয়েটি। নারায়ণগঞ্জের সংঘর্ষের সময় আর পেটে গুলি, বুকে গুলি, পায়ে গুলি কাতরাচ্ছেন তারা। 2 হাসপাতালে সরজমিনের রিপোর্ট তৈরি করেছেন। আমি তো পঙ্গু হয়ে গেলাম, পরিবারের বোঝা হয়ে গেলাম বলছিলেন গুলি লাগার পর পা কেটে ফেলা এক ব্যক্তি। চিকিৎসাধীন আরও 4 জনের মৃত্যু, নিহত বেড়ে 201। 3 সপ্তাহে সমন্বয়কের খোঁজ পাওয়া গেছে কোটা সংস্কার আন্দোলন। গ্রেফতার আরও 1400। পরের পত্রিকা আমার কাছে আছে দৈনিক সমকাল। এত প্রাণক্ষয়, এত ধ্বংসযজ্ঞ, মাইকে উস্কানি দিয়ে মানুষকে খেপানো হয়। যাত্রাবাড়ি শনির আকড়া, পুলিশ ছাড়াও ছিল গুলির অন্য উৎস। উত্তরা আবদুল্লাপুর, সহিংসতার সঙ্গে বাড়ে অচেনা মুখ। মোহাম্মদপুর বসিলা, বিক্ষোভে স্লোগানে প্রকম্পিত এলাকা। হঠাৎ সহিংস রামপুরা বাড্ডা। এই খবর আমরা জানি যে 4টি এলাকা মূলত এই যে কয়দিনের সহিংসতার ঘটনা ঘটেছে, একটি উত্তরা, যাত্রাবাড়ি, রামপুরা এবং মোহাম্মদপুর বসিলা, যে 4টি এলাকার নিয়ন্ত্রণ নিতে পরবর্তীতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীরও বেশ সময় লেগেছে এবং সহিংসতার মাত্রাও ছিল বেশ বেশি। অন্যান্য এলাকা শান্ত হলেও সেইখানটিতে, এবং তার কারণ হিসেবে কিন্তু যেটি বলছে যাত্রাবাড়িতে মাইকে উস্কানি, উত্তরা আবদুল্লাপুরে পুলিশ ছাড়াও ছিল গুলি, সহিংসতার সঙ্গে বাড়ে অচেনা মুখ। অচেনা মুখ বলতে সেখানে নতুন নতুন ব্যক্তির ইনভলভমেন্টের কথা বলা হয়েছে মোহাম্মদপুর এবং বসিলা, এবং বিক্ষোভ স্লোগানের প্রকম্পিত হঠাৎ সহিংস, সেটি ছিল রামপুরা বাড্ডার এলাকার কথা। আর প্রধানমন্ত্রীর ধারণা ছিল এ ধরনের একটা আঘাত আসবে। প্রধানমন্ত্রী বলেছেন সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে, এবং প্রধানমন্ত্রী বলেছেন সারা দেশ থেকে জামায়াত শিবির এসেছে, ছিল ছাত্রদলও। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বক্তব্যের পর লাশ পড়া শুরু হয়েছে। আমরা প্রথম দিন মার্কিন পররাষ্ট্র দপ্তর যে বক্তব্য দিয়েছিল সে সময় বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়, কারণ পররাষ্ট্র দপ্তর প্রথম দিনই হত্যার দিকে তাদের নজর রয়েছে। এই বিষয়টি জানানোর পর বাংলাদেশ থেকে জানানো হয় যে কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি, কিন্তু প্রধানমন্ত্রী নিজেই বলছেন যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বক্তব্যের পর লাশ পড়া শুরু হয়। কারফিউ না দিলে কত লাশ পড়তো তার হিসাব নেই। সঠিক সংবাদের মাধ্যমে গুজব প্রতিরোধ করুন। আরও রয়েছে চেনা রূপে রাজধানী তীব্র যানজটে ভোগান্তি। গতকাল যারা বাসার বাইরে বেরিয়েছেন সকলেই জানেন যে কোথাও কোথাও আধা ঘন্টা, কোথাও 45 মিনিট এক একটি সিগন্যালে কেটে গেছে, কোথাও বা সিগন্যাল ছাড়াই ট্রাফিক জ্যামের মধ্যে পড়েছেন। এই ঘটনা আমি নিজেও এর শিকার। আর চিকিৎসাধীন এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। চিকিৎসাধীন 686, গুলি 241 জনের শরীরেই। হতাহতের সংখ্যা নিরূপণের কাজ চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে 2 জনকে চোখ বেঁধে ফেলে যাওয়া হয়। এরা কারা? বিভিন্ন এলাকা থেকে গত শুক্রবার, যাই হোক পড়া যাচ্ছে না, পরের পত্রিকায় আসি। যুগান্তর বলছে যে মোবাইল ইন্টারনেট চালু হতে পারে রবি বা সোমবার। আর পলক বলেছেন এবং সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে। প্রধানমন্ত্রী গতকাল সাংবাদিকদের সাথে যখন আলোচনা করেছেন সেই সময় বলেছেন এই কথা। সারা দেশ খুলেছে শিল্প কারখানা, কর্মযান চলল গার্মেন্টস কারখানায়। ছন্দে ফিরেছে সারা দেশ। 7 দিনের অচলায়তা ভাঙা শুরু, মাফ করবেন। ধ্বংসযজ্ঞ দেখে স্তম্ভিত বিদেশি কূটনীতিকরা। সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। গতকাল বিদেশি কূটনীতিকরা মেট্রো রেল ধ্বংসযজ্ঞ, বিটিভি ভবন, এক্সপ্রেসওয়ে, টোল প্লাজা, হানিফ ফ্লাইওভার, এই গণস্বাস্থ্য কেন্দ্র ধ্বংসযজ্ঞ এগুলো ঘুরে দেখেছেন। বিএনপি এখনো ধ্বংসের সুরে কথা বলছে, ওয়াইদুল কাদের বলেছেন। আর সবাই একসঙ্গে কাজ করলে ধরনী হবে সুন্দর।
প্যারিস ফ্রান্স থেকে মোজাম্মেল হক চঞ্চলের প্রতিবেদন। অবশ্যই সবাই একসাথে কাজ করলে কিন্তু কার কি লক্ষ্য সেটা আগে দেখতে হবে। পরের পত্রিকা বণিক বার্তা, না কালের কণ্ঠ। কালের কণ্ঠ গতকালকের যে ছবিটি দিয়েছে ঢাকা শহরের প্রকৃত চিত্র, কর্মচাঞ্চল্য, ঢাকার রাস্তায় যানজট, 5 দিনে প্রায় 3000 আর গ্রেফতার। এই খবরও যেমন আছে তেমনি খুলল অফিস, আদালত, মার্কেট, ব্যাংক, টাকা তুলতে ভিড়, স্বাভাবিক উৎপাদনে ফিরছে শিল্প কারখানা, দূরপাল্লার বাস চলছে, আজ চলবে ট্রেন। এবং একই সঙ্গে জানিয়ে রাখি আজ থেকে নৌযান চলাচল শুরু হয়েছে এবং 10টা থেকে 5টা অর্থাৎ অফিস টাইম যেটি সেই সময়ে কারফিউ শিথিল রয়েছে। আজকেও ধারণা করা হচ্ছে সপ্তাহের শেষ দিন, ব্যাংক পাড়ায় যেমন ভিড় থাকবে তেমনি অফিস আদালতেও ভিড় থাকবে, আর রাস্তার ভিড়ের কথা তো বলাই বাহুল্য। পরের পত্রিকা ইত্তেফাকের মূল ছবি, আমরা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদেরকে দেখছি পররাষ্ট্রমন্ত্রীর সাথে। তিনি সকলকে ঘুরিয়ে ধ্বংসযজ্ঞ দেখে কূটনৈতিকরা স্তম্ভিত। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে আশঙ্কা ছিল এ ধরনের একটি আঘাত আসবে, প্রধানমন্ত্রী বলেছেন। বহু বছর পর ঢাকার বাতাস সহনশীল, দূষিত শহরের শীর্ষে থাকা নেমে এলো 32তম স্থানে। আর যাই হোক, এই যে কারফিউ, এই ঘটনার মধ্য দিয়ে কিন্তু ঢাকার আর যে বাতাস সেটি আমরা সব সময় দেখি যে 1 নম্বর 2 নম্বরে আমাদের অবস্থান থাকে, বিশেষ করে শীতকালে তো 1 নম্বরে আমাদেরকে থাকতেই হবে। আর এবার আমরা 32 নম্বরে নেমে এসেছি, অর্থাৎ যান চলাচল কম, রাস্তায় মানুষের চলাচল কম, নির্মাণ কাজ কিছুটা স্তম্ভিত হয়ে আছে। এই সকল কারণে আমরা 32 নম্বরে নেমে এসেছি। নিচের দিকে নেমে যাওয়া কখনোই খুশির খবর নয়, কিন্তু এটি অবশ্যই খুশির খবর। ভাঙচুরের পর যেন অচেনা এলাকা, মোহাম্মদপুর টু বসিলা সেই খবর রয়েছে হাইব্রিডদের দল থেকে বের করে দেওয়ার দাবি। সহিংসতার পেছনে বড় ষড়যন্ত্র ছিল, ধ্বংসযজ্ঞ চালিয়েছে বিএনপি, জামাত, ছাত্রদল, শিবির। জড়িতদের বিরুদ্ধে মুখোমুখি হতে হবে। আর কাদের এই কথা বলেছেন ওবায়দুল কাদের। পরের পত্রিকা দৈনিক জনকণ্ঠ বলছে স্পষ্টকাত স্থাপনায় হামলার লক্ষ্য ছিল সরকারের পতন, আর একটি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। অর্থাৎ এই হামলাগুলোর মাধ্যমে সরকারের পতন ঘটানোর লক্ষ্য তাদের ছিল কিনা। শিক্ষার্থীদের আন্দোলনকে ব্যবহার করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। দলীয় ক্যাডারদের ঢাকার উপকণ্ঠে এনে জড়ো করে বিএনপি, জামায়াত। আর কর্মচাঞ্চল্য ফিরেছে দেশের ব্যবসা বাণিজ্যে, পোশাক কারখানার দোকানপাট, শপিংয়ে মল চালু। ধ্বংসযজ্ঞের স্মারক হয়ে দাঁড়িয়েছে সেতু ভবন এবং বর্বরতার চিহ্ন রয়েছে। জনগণের অর্থ, মেধা, শ্রমে গড়া স্থাপনাটি কয়েক ঘন্টায় পুড়ে ছাই হয়েছে। এই খবরগুলো আসলে গতকাল যখন এই ধ্বংসযজ্ঞগুলো নিজের চোখে দেখার সুযোগ আমার হয়েছিল, এবং রাষ্ট্রীয় সম্পদ, শুধুমাত্র রাষ্ট্রীয় সম্পদ নয়, এই সম্পদ আপনারও। যখন মিরপুর মেট্রো রেল 10 নম্বর স্টেশনে এই ভাঙচুর, পুড়িয়ে দেওয়ার ঘটনা সেদিন আমরা টেলিভিশনের পর্দায় বা সামনাসামনি দেখেছি, কিন্তু তার পরবর্তী অবস্থান এখন পর্যন্ত সেখানে যে অবস্থা রয়েছে, এবং মিরপুরবাসীর সাথে কথা বলে তারা এক ধরনের শঙ্কার মধ্যে রয়েছে যে আরামে বা যে ধরনের সুযোগ সুবিধার মধ্যে দিয়ে তারা মিরপুর থেকে ঢাকার মধ্যখানে কয়েক মিনিটে চলে আসতে পারতেন, সেই সুবিধা থেকে তারা আগামী 1 বছর বঞ্চিত হবেন। আর এটি তারা যেন ভাবতেই পারছেন না, কারণ জীবনে যখন একটি সুখ যোগ হয় সেটি আবার বিয়োগের ক্ষেত্রে মানুষ অনেকটাই হতাশ হয়ে পড়ে। নিজেদের স্থাপনা এই ধরনের ভাঙচুর আর আসলেই সহ্য করার মতো নয়। পরের পত্রিকা রয়েছে দ্য ডেইলি স্টার, ইকোনমি উইথ ডিপ কেস লিমস অ্যালোন। এই আর বাসে ওঠার ক্ষেত্রে যে ছবিটি, এটি একেবারেই পুরনো ছবি। এই ছবি আমরা এর আগেও দেখেছি, এটি নিত্যদিনের ছবি। গতকাল এটি নিত্যদিনের একটি ছবি। কখন পত্রিকার পাতার খবর হয় যখন নিত্যদিন থেকে আমরা সরে আসি, আর এবং কারফিউ শিথিল হয়েছে, উঠে যায়নি, তাতেই মানুষের জীবনযাত্রা শুরু হয়েছে এবং মানুষ কিন্তু তার কাজে ফেরার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে।